আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলার ধ্বংসস্তূপে এখনও পাওয়া যাচ্ছে প্রাণের স্পন্দন। 5 দিন পরও 33 জনকে জীবিত উদ্ধার, নিখোঁজদের সন্ধানে স্বজনের আর্তনাদ। টানা 3 দিন উত্তেজনার পর হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ইরান। হরমুজ প্রণালী সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার কাতারে আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ। ইউরোপ জুড়ে নজিরবিহীন দাবদাহে মাত্র এক সপ্তাহে প্রাণহানি ছুঁই 1,500। চলমান এই দুর্যোগকে সাইলেন্ট কিলার চলে গেলেন 21 পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। সর্বস্তরের শ্রদ্ধার জন্য কাল মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে। জানাজা শেষে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ভেনেজুয়েলার ধ্বংসস্তূপের মাঝে এখনও শোনা যাচ্ছে মানুষের আওয়াজ। রোববার একদিনে 33 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ প্রায় 60,000। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে মারাত্মক ধীরগতি উদ্ধার কাজে। প্রিয়জনের সন্ধানে খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছে নিখোঁজদের স্বজনরা। ক্ষোভ হতাশায় দিশেহারা মানুষগুলো। মাইলের পর মাইল ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। এরই মধ্যে টুকরো টুকরো সাফল্য। জোড়া ভূমিকম্পের কয়েকদিন পরও জীবিত উদ্ধার কেউ কেউ। বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক দুর্যোগের পর প্রথম 48 থেকে 72 ঘন্টা জীবিত মানুষ খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সেই সময়সীমা পেরিয়ে গেছে আগেই। বেঁচে থাকলেও আটকে পড়াদের আর্তনাদের শক্তি নেই আর। ক্ষীণ আওয়াজে কেউ কেউ অস্তিত্বের জানান দিচ্ছে। শনাক্তকারী যন্ত্রের সাহায্যেও ধ্বংসস্তূপের নিচে মিলছে প্রাণের স্পন্দন। আমরা এই পরিস্থিতিতে প্রাণের অস্তিত্ব খুঁজছি। জীবিতদের সন্ধানে ইলেকট্রনিক যন্ত্রপাতি আর কুকুর ব্যবহার করছি। স্পেন, ফ্রান্স, কাতার, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রায় 2000 উদ্ধারকারী কাজ করছে ভেনেজুয়েলায়। তাদের সাথে রয়েছে প্রশিক্ষিত কুকুর, ড্রোন, শ্বাস প্রশ্বাস শনাক্তকারী যন্ত্র। কিন্তু নিখোঁজ প্রায় 60,000 মানুষের সন্ধানে তা একেবারেই যথেষ্ট নয়। প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, পর্যাপ্ত লোকবল নেই। এমন অবস্থায় উদ্ধারকারী দলের আশায় বসে থাকতে পারছেন না নিখোঁজদের স্বজনরা। খালি হাতে ধসে পড়া ভবনের জঞ্জাল সরানোর তৎপরতা অনেকের। জীবিত না হোক, অন্তত প্রিয়জনের মরদেহটুকু বের করে আনতেই চলছে প্রাণপণ প্রচেষ্টা। আমার মেয়েটার অর্ধেক শরীর বের করতে পেরেছি। যাদের কাছে যন্ত্রপাতি আছে তাদের বারবার ডেকেও পাচ্ছি না। তারা আমাকেও মেরে ফেলুক, আমার তো হারানোর কিছু বাকি নেই। আমাদের আলোচনার পর হামলা বন্ধে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ইরান। হরমুজ প্রণালী সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আগামীকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ। তবে সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী অন্তত 60 দিন ইরানের নিয়ন্ত্রণেই থাকবে জলপথ, এমন দাবি তেহরানের। এই নৌপথে অন্য কেউ হস্তক্ষেপের চেষ্টা করলে মেনে নেওয়া হবে না, কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির। যুদ্ধবিরতি কার্যকরের মাত্র 11 দিনের মাথায় যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও ছড়িয়েছিল উত্তেজনা। হরমুজে পরপর দুদিন দুটি বাণিজ্যিক জাহাজে হামলার মধ্য দিয়ে ফের মাথাচাড়া দিয়ে ওঠে সংঘাত। নৌযান আক্রান্তের ঘটনায় ইরানকে দায়ী করে দেশটির ভূখণ্ডে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ছোড়ে তেহরান। এমন পরিস্থিতিতে ভেস্তে যেতে বসেছিল শান্তি প্রক্রিয়া। এবারও সংঘাতের কারণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী। দুদেশের সমঝোতা স্মারক অনুযায়ী আগামী 60 দিনের জন্য হরমুজের টোল আদায় না করার শর্তে রাজি হয়েছিল ইরান। গুরুত্বপূর্ণ জলপথটির ট্রাফিক নিয়ন্ত্রণের কর্তৃত্ব পেয়েছিল তারা, যাতে যুক্তরাষ্ট্র অযাচিত হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ তুলেছে তেহরান। শর্ত না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো পক্ষ কিংবা রাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। সমঝোতা স্মারকের চুক্তিকে সম্মান করুন, না হলে এটি ফেস্তে যাবে। এমন পরিস্থিতিতে হরমুজ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আগামীকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বসবে তেহরান ওয়াশিংটন বৈঠক। আপাতত সামরিক তৎপরতা থেকে বিরত থাকতে রাজি দুপক্ষই। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে এই তথ্য। এদিকে তেহরান ওয়াশিংটন পাল্টাপাল্টি উত্তেজনার জেরে আবারও স্থবির হয়ে পড়েছে হরমুজে জাহাজ চলাচল। গেল দুদিনে প্রণালী অতিক্রম করেছে 48টি জাহাজ। বড় লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর ভূগর্ভস্থ ধ্বংসের দাবি জানিয়েছে সামরিক বিভাগ আইডিএফ। রোববার অভিযানের একটি ভিডিও প্রকাশ করে তেল আবিব। এতে দক্ষিণাঞ্চলে একটি গ্রামে বোমা বেয়ে নজিরবিহীন তাপদাহে মাত্র এক সপ্তাহে প্রাণহানি ছুঁই 1,500। শুধু ফ্রান্সেই মৃত্যু হয়েছে হাজারের কাছাকাছি মানুষের। স্পেনে সেই সংখ্যা প্রায়
350। হিটওয়েভ জনিত কারণে মৃত্যু দেখেছে জার্মানি, ইতালি সহ কয়েকটি দেশও। রেকর্ড 40 ডিগ্রির বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে পোল্যান্ড, চেক রিপাবলিক, জার্মানি ও অন্যান্য দেশে। ইউরোপে চলমান এই দুর্যোগকে সাইলেন্ট কিলার আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তীব্র গরমে পড়ছে ইউরোপ। নজিরবিহীন হিটওয়েভে কুপকাত ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি সহ পুরো মহাদেশ। ওমেগা ব্লক আবহাওয়ার প্যাটার্নের কারণে রেকর্ড করা হচ্ছে স্বাভাবিকের চেয়ে অন্তত 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে হিটওয়েভ জনিত কারণে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1000-এর কাছাকাছি। এদের বেশিরভাগই প্রবীণ, বয়স 60-ঊর্ধ্ব। 40%-এরই মৃত্যু হয়েছে নিজ বাড়িতে। এর মধ্যে গেল সপ্তাহেই সর্বকালের সবচেয়ে উষ্ণতম দিন পার করেছে ফ্রান্সবাসী। 39 থেকে 43 ডিগ্রি পর্যন্ত উঠেছে তাপমাত্রা। তাপপ্রবাহটি পশ্চিম, মধ্য এবং দক্ষিণ ইউরোপের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়বে এবং ক্রমশ মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলের দিকে সরে যাবে। আপনাদের মনে করিয়ে দিই, এখন জুন মাস। আমরা এমন তাপমাত্রার সম্মুখীন হচ্ছি যা সাধারণত জুলাই মাসের শেষ বা আগস্টে হয়ে থাকত। ইউরোপের আরেক দেশ স্পেনে হিটওয়েভ জনিত মৃত্যু সংখ্যা প্রায় 350। নিহতদের মধ্যে বয়স্ক ব্যক্তির সংখ্যা তুলনামূলক বেশি। 1950 সালের পর দেশটি সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে চলতি মাসে। এদিকে টানা তৃতীয় দিনের মতো ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন পার করেছে জার্মানি। 41.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পূর্বাঞ্চলে। আরেক ইউরোপীয় দেশ চেক রিপাবলিকে লাগাতার 2 দিন ধরে 2 দফায় তাপমাত্রা রেকর্ড হয়েছে। রাজধানী প্রাগে তাপমাত্রা পারদ ছুঁয়েছে 41.1 ডিগ্রি সেলসিয়াস। 21 পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সকাল 9:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশের সাংস্কৃতিক আন্দোলনের এই অগ্রপথিকের স্বজনরা জানিয়েছেন, দীর্ঘদিন ফুসফুসে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এবং নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। গত 14 জন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে নেওয়া হয় তাকে। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সকালে চিরবিদায় নেন তিনি। স্বজনরা জানান, মুস্তাফা মনোয়ারের মরদেহ আজ ধানমন্ডির বাড়িতেই রাখা হবে। মঙ্গলবার সকাল 9টায় বাংলাদেশ টেলিভিশনে হবে জানাজা। সেখান থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বেলা 11টার দিকে নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। পরে বনানী কবরস্থানে মুস্তাফা মনোয়ারকে দাফন করা হবে। 1935 সালে মাগুরায় জন্ম নেন মুস্তাফা মনোয়ার। তার পিতা ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফা। চিত্রকলা, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি বাংলাদেশে পাপেট শো বা পুতুল নাচের শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। শহীদ মিনার থেকে জানাজা করে আমরা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা করব, করে ওখান থেকে চারুকলাতে একটু শ্রদ্ধা নিবেদনের জন্য রেখে সরাসরি বনানী কবরস্থানে চলে যাবে।